আমাদেরকে সেজন্য সতর্ক থাকতে হবে যে এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা ঠিক করাই প্রধান কাজ। সোমবার নির্বাচনী জনসভায় তারেক রহমান। চোরাই পথে ক্ষমতা চায় একটি দল, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। সোমবার জমজমাট প্রচারণা, ভোটারের মন জয়, আপ্রাণ চেষ্টা প্রার্থীদের। রাজধানীতে অধিক ঝুঁকিপূর্ণ 7 আসনের নিরাপত্তা, নির্ভয় ভোট কেন্দ্রে আসার আহ্বান ডিএমপির। মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইসির। প্রায় 1.5 যুগ পর অতীতের কালিমা মোচনের সুযোগ বলছেন বিশ্লেষকরা। ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে মানুষ, সূক্ষ্ম কারচুপির শঙ্কা থাকলেও অনিয়ম মানবে না তরুণরা। স্বাগত আপনার রায়, সঙ্গে আছি লাইবা জান্নাত। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাই হবে বিএনপির প্রধান কাজ। সোমবার শেষ দিনের নির্বাচনী জনসভায় এই কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনায় সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। দেশ গড়তে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপির এই শীর্ষ নেতা। এদিকে ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সাব্বির রোজের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীতে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছে তার গাড়ি বহর। সোমবার সকাল 11:30টায় ঢাকা 17-র বনানী থেকে জনসভা শুরু করেন তারেক রহমান। বলেন, আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অগ্রাধিকার। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এরপর ঢাকা 10 আসনে কলাবাগান মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনের নির্বাচন এটি। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, জুলাই অভ্যুত্থানে যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ঢাকা 8 আসনে তৃতীয় জনসভা করেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সরকারে গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করবে বিএনপি। 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতি তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে, দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। যাত্রাবাড়িতে ঢাকা 5 আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে দেশে যেসব রাজনৈতিক দল আছে তার মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি, অনেক মধুর মধুর কথা শুনি, যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দেই, কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়। এছাড়া এদিন বিএনপি চেয়ারম্যান ঢাকা 9-এর বাসাবো ও ঢাকা 4-এর জুরাইনে পৃথক দুটি জনসমাবেশে অংশ নেন। সবশেষ রাত 10টায় লালবাগে শেষ নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নানা পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করেন ভোটারদের। শেষ সময়ে সরগরম ভোটের মাঠ। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি শেষে এখন অপেক্ষা ব্যালটে নিজেদের অবস্থান জানান দেয়া। ভোটারদের প্রত্যাশা 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেছে নেবেন আগামী নেতৃত্ব। সাব্বির রোজ, এখন ঢাকা। নির্বাচনী প্রচার শেষ করে বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ করে বাবা মায়ের কবরে যান তিনি। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, সঙ্গে ছিলেন তার দলের নেতারা। এদিকে নির্বাচন উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তারেক রহমান। এবারের নির্বাচনে জয়ী হলে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান। বলেছেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার ভাতা, প্রবাসী কার্ড সহ নানা চমক। বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। জামায়াত কোনো মিথ্যা আশ্বাস দেয়নি, সব প্রতিশ্রুতি বাস্তবসম্মত। সোমবার দোহারে নির্বাচনী জনসভায় এই কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় একবারের জন্য জামায়াতকে সরকার গঠনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের আসনে জনসভায় তিনি বলেন, চোরাই পথে ক্ষমতায় যেতে চায় একটি দল, সেজন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা 17 দিনের বিরামহীন নির্বাচনী প্রচারণার পর দোহারের জয়পাড়া বড় মাঠে জামায়াত আমিরের শেষ জনসভা। শেষ এই জনসভা ঘিরে 11 দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। দোহারের সমাবেশ স্থলে জামায়াত আমির পৌঁছানোর সাথে সাথে স্লোগানে তাকে বরণ করে নেন অপেক্ষায় থাকা কর্মী সমর্থকরা। বক্তব্যের শুরুতেই দোহার নবাবগঞ্জের নানা সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, তার জোট ক্ষমতায় গেলে ঢাকাকে সম্পূর্ণভাবে চাঁদাবাজ মুক্ত করা হবে, শতভাগ নিরাপত্তা দেওয়া হবে নারীদের। আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যের দিকে কোনো দুর্বৃত্ত লাল চোখ দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। আমির তার বক্তব্যে বিগত আমলে সরকারদের নানা অসঙ্গতি তুলে ধরে বলেন, জামায়াত কোনো মিথ্যা আশ্বাস দেয় না, তার দলের সব প্রতিশ্রুতি বাস্তবসম্মত। দোহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই, বারবার সুযোগ দিয়েছেন অনেককে, তাদেরকে দেখেছেন, এখনো দেখছেন, আমাদেরকেও আপনারা দেখেছেন। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। আমরা এই দেশকে কি নিতে পারি একটু দেখা আপনারা সুযোগ গ্রহণ করুন। আমি আস্থার সাথে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসবে। দেশের বিভিন্ন স্থানের মতো দোহারের এই শেষ নির্বাচনী জনসভায়ও নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান নিয়ে জামায়াতের আমিরের প্রতিশ্রুতি ছিল অভিন্ন। তবে তার এসব প্রতিশ্রুতিতে ভোটাররা কতটা আস্থা রাখছেন, এসবের উত্তর মিলবে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। এর আগে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অনুরোধ করেন। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্যে কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। এদিকে 11 দলীয় জোটের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। সারেম রিধা, এখন দোহার।
জামায়াত ক্ষমতায় এলে শিক্ষা, বিচার এবং অর্থনীতিতে ব্যাপক সংস্কার করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত ছিল পরিবারতন্ত্রের হাতে, নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই। জনগণকে বলবো যে গণভোটে হা বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন। আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি। সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। আচরণবিধি মেনে নির্ধারিত সময়সীমার আগেই রাজধানীর শাহবাগে গণসংযোগ দিয়ে প্রচারণা শেষ করছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা দেখেছি তিনি একেবারে প্রচারণার শুরু থেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত বেশ অ্যাক্টিভলি মাঠে ছিলেন, প্রচারণা করেছেন। একেবারে শেষ মুহূর্তে তিনি কেমনভাবে প্রচারণা চালাচ্ছেন, কি বলছেন প্রার্থীদের, একটু জানান আমাদের। লাইবা, আপনি যেমন বলছিলেন আসলে মাঠে বেশ সক্রিয় ছিল ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বেশ অন্য সবার থেকে একটু হলেও আলাদাভাবে নিজের নির্বাচনী প্রচারণা তিনি চালিয়েছেন। এই মুহূর্তে তিনি শাহবাগ ফুলের মার্কেটে রয়েছেন এবং এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে তিনি আশ্বস্ত করছেন তিনি যদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে জয়লাভ করে তাহলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে হবে না এবং কোনো চাঁদাবাজিকে যেন প্রশ্রয় না দেয় এখানকার এই ঢাকা ৮-এর এলাকাবাসী, সেই জন্য কিন্তু আসলে তিনি শাপলাকলি প্রতীকে, তিনি যে প্রতীকটি নিয়ে লড়ছেন সে প্রতীকে ভোট চেয়েছেন। এবং নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কিন্তু নির্বাচনের ৪৮ ঘন্টা আগেই সকল ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। তো সেই সূত্র ধরেই কিন্তু আসলে আজ সকাল ৭:৩০টার মধ্যে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে। এবং আমরা দেখেছি ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। ঢাকা ৮ থেকে যার নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তো সেই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি শুরু করেছিলেন। ঠিক একই রকমভাবে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেই কিন্তু তিনি আজকের প্রচারণাও শেষ করলেন এবং তিনি আসলে বলছিলেন যে ভোট চাওয়ার সময় যেহেতু শেষ হয়েছে সবাই যেন তার জন্য প্রার্থনা করেন। অপরদিকে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী এই ঢাকা ৮ আসনের, তিনি দেখা গিয়েছে যে বেশ তাদের দুজনের মধ্যে বেশ অনেকটা সময় জুড়েই কিন্তু একে অপরকে কটাক্ষ করে একে অপরকে প্রতিদ্বন্দ্বিতামূলক কথা বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ঢাকা ৮ আসন খুব সরগরম ছিল সাধারণ মানুষের কাছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে ঢাকা ৮ আসনে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু একটাই প্রত্যাশা এই ঢাকা ৮ আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে যে যেই আসলে নির্বাচনে জয়লাভ করুক না কেন সে যেন আসলে ঢাকা ৮ আসনকে সুন্দরভাবে একটি সুন্দর আসনে পরিণত করে এবং এই আসনে যা যা সমস্যা সেই সমস্যাগুলো যেন সেই সংসদ সদস্য সমাধান করে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সর্বশেষ তথ্য। লাইবা, আনুষ্ঠানিকভাবে এবারের মতো নির্বাচনী প্রচারণার পর্ব একেবারে শেষ মুহূর্তে, আর ঢাকা ৮ আসনের শেষ মুহূর্তে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। এদিকে সোমবার দিনভর রাজধানীর বাইরে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে ভোটারদের মন জয়ে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। বিস্তারিত দেখব প্রতিবেদনে। রাত পোহালেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
খুলনায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। খুলনা ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার জলাবদ্ধতা নিরসন, বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু সহ নানা রকম প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে। অন্যদিকে খুলনা ২ আসনে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। চট্টগ্রাম ১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে ভোটের ফলাফলের আগ পর্যন্ত সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, একটি পক্ষ বোরখা বানিয়ে, আইডি কার্ড বানিয়ে, বিকাশ নাম্বার দিয়ে ভিন্ন পথে নির্বাচনকে জিততে চাইছে। বগুড়া ২ আসনে প্রচারণায় নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না ৫ আগস্টের পর বগুড়া ২ আসনে মামলা বাণিজ্য হয়েছে এবং ভোট না দিলে আবারও মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। তিনি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আশ্বাস দিয়ে বলেন, সারা দেশের মানুষ বিশ্বাস করে আগামী ১২ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। ১৩ তারিখ থেকে এদেশের উন্নয়ন ও সুশাসন শুরু হবে। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালান বিভিন্ন দলের প্রার্থীরা। আফনান অপসরা, এখন। প্রায় ১.৫ যুগ পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে রয়েছে ভোটাররা। বঞ্চনার নানা ক্ষোভ থাকলেও ভোট নিয়ে সবার উচ্ছ্বাস অনেক বেশি। তরুণরাও বলছেন, জুলাই পরবর্তী নির্বাচনে তারা কারচুপি অনিয়ম কোনোভাবেই মেনে নেবে না। যদিও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, দৃশ্যমান অপরাধ না ঘটলেও শঙ্কা রয়েছে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের। তবে সশস্ত্র বাহিনী, প্রশাসন সহ রাষ্ট্রের সব বিভাগের জন্য এই নির্বাচন অতীতের কালিমা মোচনের সুযোগ, এমনটি বলছেন তারা। তৃণমূলের ভোট আবহের খবর জানাচ্ছেন আজহার লিমন এবং ছবি তুলেছেন আহাদ আহমেদ। নির্বাচন এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবজির সবুজে ছেয়ে যাওয়া বিস্তৃত ক্ষেত, মেঠো সড়ক, ঘুঘুর ডাক কিংবা গোয়ালের আদুরে বাছুর, গ্রামীণ সকল অনুষঙ্গে যোগ হয়েছে নতুন কিছু। ভোট চাই ভোটারের, মিছিল, স্লোগান কিংবা জনজমায়েত। কিন্তু মাঘের দ্রুত দুপুরে পাইকারি বাজার ধরার তাড়া করে ফেরা নূর মোহাম্মদের জীবনে এই এত আলোচিত নির্বাচন নতুন করে কি যোগ করবে? জীবনে কোনোদিন যিনি সংসদে ঢোকেননি, জানেন না আইনসভা কি, এমপির রুলস অফ বিজনেস। আমাকে দাম খুব একটা বাড়ে না, ওই এমপি মনে করে দাম বাড়ে, আমাদের পাবলিক জনগণই আমাকে যখন নির্বাচন হে তখন এটা আমাকে দাম বাড়ে। অবশ্য সেই ভারত ভাগের আমলে জন্ম নেয়া অশীতিপর নজর আলীর কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ। ১৯৭৩ থেকে ২০২৪ বাংলাদেশের ১২টি নির্বাচনের নীরব পর্যবেক্ষক এই বৃদ্ধের ভাষায়, একদলীয় শাসন মানেই তো ভয়। দলীয়ভাবে ভোট হয়েছে, ভিতর যেয়ে সামনাসামনি ভোট দেওয়া লাগছে, তাইলে অপমান অপদস্থ মাইর ধরে করছে। আমাকে ভালো লাগে না, আমরা স্বাধীনভাবে দিতে পারি না, আর ভালো লাগবো কেন? সে আমার ভোট আমি দেবো, যার ইচ্ছা তারে দেবো। তোরা মানুষের খুশি করে নাস না, অসুবিধাটা কি? প্রান্তে মার শূন্য করে ফেলা পাত্রে জাবর কাটা বকরি কিংবা ফুলকপি আর পাঙ্গাসে বলকোঠা তরকারি নিয়ে ব্যস্ত থাকা ঘরের বউরাও অপেক্ষা করছে ১২ তারিখের। বুট তো এটা আমরা একটা দেশের নাগরিক, আমাকে তো বুট দেওয়া উচিতই, তো সবার তো যাওয়ার উচিতই। তো জামুই তো জাম লাগবেই তো। প্রার্থী তো আমাকে দেশেরই সব, ধান মার্কাও দেশের, এও দেশের, ওইভাবে আমরা দেবো। আগে ইলেকশন তো ভোট দিবে এইবার দিব না, এবার ভালো লাগতেছে, দেশটা যে খুব সুন্দরভাবে আছে বর্তমানে। তারা খোঁজ খবর নেয় না, যখন হয়ে যায় তখন মনে করেন যদি যাওয়া যায়, যেটু বিপদে যদি পড়লি পারে মানুষের কাছে যে খারায় হেডারই হয় না। গ্রামের পথগুলোর মোড়ে মোড়ের এই একচালা চায়ের দোকানগুলো প্রান্তিক মানুষগুলোর সারাদিনের ক্লান্তি শেষে অনেকটা উন্মুক্ত মঞ্চের মতো। গ্রামের কোথায় কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে সারা বছর এ নিয়ে সরব থাকলেও ভোটের আগে এসব চায়ের দোকান রূপ নেয় মিনি সংসদে। অনেক সুন্দর হইব, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। নিশ্চিত আছে না,
আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে, আমরা আগে ভোট দিতে পারি না, এবার আমাকে আশা আছে আমরা সবাই নিজের ভোট নিজে দিতে পারব। কি কোন এটা? অবশ্য শঙ্কা তো কিছু আছেই, তবুও আসছে এই ভোট উৎসব নিয়ে আশাবাদী থাকতে চান তরুণেরা। রিক্সা চালাতে চালাতে সংসদ ভবনের সামনে এসে পড়া মাহমুদ জামিল বলছেন, ভোট দিতে আজই তিনি ঢাকা ছাড়বেন। যখন ভোটাভুটি শেষ হয়, যখন রেজাল্ট বাইর হয় যে অমুকজন পাশ করছে, তখন আমরা তাদের কাছে আর প্রিয় থাকি না ভাই, তখন আমরা একেবারে নষ্ট হয়ে যাই। এত কিছুর পরে তো ভোট দিতে যাবেন নাকি? হ্যাঁ, ভোট দিবো, কেন দিব না, কারণ 17 বছর ভোট দিতে পারি নাই। জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, যে একটা সরকারকে কিন্তু এই স্টুডেন্টরাই, আমাদের তরুণ সমাজরাই কিন্তু পতন করেছে। যদি এখানে কোনো ধরনের অন্যায় অবিচার হয়, অবশ্যই গত বছরের মতো আমি একজন তরুণ হিসেবে বলছি যে সবাই আবার রুখে দাঁড়াবেন। পাবলিক গণদোলাই দিব, ওরা তো কোনো দলের পক্ষ নেই, তা পাবলিকের ডাইরেক্ট মানে ওরা গণদোল এটা ভর। এই বিশ্লেষক বলছেন, জুলাই পরবর্তী জনতার এমন অবস্থানে সরাসরি কারচুপি প্রায় অসম্ভব, তবে তার ভাষায় শঙ্কা অন্য জায়গায়। বাংলাদেশের লোকরা কিন্তু এখন এই জুলাইয়ের জন্য বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। যদি কোনো পার্টি কিংবা ইলেকশন কমিশন চিন্তা করে যে তারা ইলেকশনের ফলাফলকে পাল্টে দিতে পারে, তাহলে তারা তো ডুববেই, তাদের সঙ্গে সঙ্গে আমরাও ডুববো। দেশপ্রেম না হোক, নিজেদের সার্ভাইভালের জন্য ইলেকশন কমিশনের সবারই এই ব্যাপারে সাবধান থাকা উচিত বলে আমি মনে করি। এটা ঠিক, এবারের নির্বাচনে নেতৃত্ব দেয়া দুই দলই কর্তৃত্ববাদী দীর্ঘ শাসনামলে জুলুম ও নির্যাতনের শিকার। এই বিশ্লেষক আশা করছেন, সেই স্মৃতি তৃণমূল নেতাকর্মীদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে। সেই সঙ্গে তিনি এও মনে করেন, এই নির্বাচন সশস্ত্র বাহিনী, প্রশাসন সহ রাষ্ট্রীয় সকল বিভাগের কালিমা ঘোচানোর এক সুবর্ণ সুযোগ। বাংলাদেশের সংকট থেকে উত্তরণ ঘটবে। আজহার লিমন, এখন, ঢাকা। নির্বাচনে কোনো হুমকি নেই, নির্ভয় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। একই সাথে বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করবে না। এদিকে নির্বাচনী দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দেন বাহিনীর মহাপরিচালক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার বিভিন্ন বাহিনীর মোট 9,70,000-এর বেশি সদস্য ভোটের দিন মাঠে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বড় একটি অংশ থাকবে পুলিশের সদস্য, যাদের সংখ্যা 1,87,603 জন। ইতিমধ্যে কেন্দ্র বিবেচনা করে পুলিশ তাদের নিরাপত্তা কৌশল সাজিয়েছে। বিভিন্ন গুজবের জবাব ও নিরাপত্তা কৌশল তুলে ধরতে ডিএমপির সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করবে না। আসন্ন সাধারণ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেন বাহিনীটির মহাপরিচালক। তিনি বলেন, সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, বিশৃঙ্খলা হলে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যারা সেকশন কমান্ডার থাকবে, তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। ইনশাআল্লাহ একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর ভোট আমরা সকলে মিলে ঢাকা মহানগরীকে নিয়ে উপহার দিব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। 13 জন একসাথে থাকতে হবে। আরিফ হোসেন, এখন, ঢাকা। প্রিজাইডিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং আনসার সদস্য ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় আগারগাঁও ইসি ভবনে ব্রিফিংয়ে গণমাধ্যমকে এই কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, মোবাইল নিয়ে কেন্দ্রে যাওয়া যাবে, তবে তা গোপন কক্ষে নয়। স্ট্যাম্পিং রুমের বাইরে মোবাইল রেখে গোপন কক্ষে ভোটারকে প্রবেশ করতে হবে। বিস্তারিত জানিয়েছেন জাবেদ আব্দুল্লাহ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, যার ধারাবাহিকতায় গেল রাতে প্রিজাইডিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ, 2 জন আনসার ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আজকে নির্বাচন কমিশন আমরা এই নিয়ে সিএসির সাথে সোমবার দুপুরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতারা। জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল বৈঠক শেষে বেরিয়ে বলেন, প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারেনি, তাই এই বিষয়ে ইসিকেই পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন
তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। এ সময় এনসিপির মুখপাত্র জানান, একটি দল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। সিইসির সাথে 4 দফা দাবি নিয়ে বৈঠক করে ডাকসুর প্রতিনিধিরা। বের হয়ে ভিপি সাদিক কায়েম বলেন, কেউ পিছন থেকে ক্ষমতা দখল করার ব্যর্থ চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। বিকেলে নানা অসঙ্গতির চিত্র, তথ্য, উপাত্ত জানাতে ইসিতে আসেন টিআইবির একটি প্রতিনিধি দল। এ সময় তারা জানান, ভোটের মাঠে পেশিশক্তি, কালো টাকার প্রভাব বেড়েছে। সহিংসতার যে নেতিবাচক প্রভাব, এটা সারা দেশের সকল মানুষের উপর পড়ে, সব ভোটারের উপরে পড়ে। এদিকে নির্বাচন প্রক্রিয়া ও সেটা কোন পদ্ধতিতে হয় তা জানতে সকালে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের 25 সদস্যের দল বৈঠক করে কমিশনারদের সাথে। পরে নানা ইস্যুতে একাধিক জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশনাররা। শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসি জানায়, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন। এ সময় তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাওয়া যাবে, তবে তা গোপন কক্ষে নয়। ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি। শেষ ব্যালট গণনা পর্যন্ত ইসি অপেক্ষা করবে। ফলাফল ঘোষণার দেরি হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান সচিব। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার নির্ধারিত সময়। এখন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদারের কাজ। ভোটের দিন ভোটাররা যেন নিশ্চিন্ত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যালয়। একই সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যবেক্ষণের কাজও চলছে। দিনাজপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, একেবারে শেষ মুহূর্তের প্রচারণার খবর জানতে চাই আপনার কাছ থেকে। প্রচারণা কেমন দেখেছেন? আর যেমনটি বলছিলাম যে প্রচারণা শেষ করে এবার নির্বাচনের পালা, কেমন দেখছেন দিনাজপুরের পরিস্থিতি? সার্বিকভাবে জানান আমাদের। লাইভ, আপনি যেমনটি বলছিলেন যে প্রচারণা শেষ। আজকে সকাল 7টা কিন্তু প্রার্থীদের প্রচারণা শেষ এবং ভোটারদের অপেক্ষা। ভোটার 6টি যে নির্বাচনী আসন, সেখানে মোট 40 জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের তারা নির্বাচন করছেন। বিএনপির কিন্তু দিনাজপুরের যে 6টি আসন সবগুলোতেই তারা প্রার্থী আছে। জামাতেরও কিন্তু আপনি জানেন যে তাদের জামাত বলিয়েছে জোট, সেখানে জামাত 5টিতে এবং 1টিতে কিন্তু এনসিপি নির্বাচন করছে এবং জাতীয় পার্টি নির্বাচন করছে। দিনাজপুরে যদি বলি, মোট ভোটার সংখ্যা 26,60,000, এর ভিতরে 13,31,000 কিন্তু মহিলা। এবং আগামী যেসব প্রার্থীদের যে প্রচারণা শেষ, এখন ভোট কেন্দ্রের যে প্রস্তুতি সেটি কিন্তু গত কয়েকদিন ধরে জেলা প্রশাসক এবং নির্বাচন অফিস, পুলিশ তারা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছেন। দিনাজপুরে মোট 844টি ভোট কেন্দ্র এবং কাজ করছেন। দিনাজপুরে মোট 844টি ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ হলো 4,993টি এবং সবগুলোতেই কিন্তু যদি বলি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। গতকালকে নির্বাচন কমিশনার অফিসের যে রিটার্নিং অফিসার, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সবগুলো কেন্দ্রতেই কিন্তু আপনার সিসি ক্যামেরার 100% আওতায় আনা হয়েছে এবং কিছু কাজ বাকি আছে যেটি আজকের ভিতরে তারা সম্পন্ন করবে এমনটি বলছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যদি বলি, যে তারা বলছেন যে তারা সব রকমের মানে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন। এখন আপনার তারা আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট, সেটির জন্য তারা অপেক্ষা করছে। এই ছিল। ধন্যবাদ কঙ্কন আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার। প্রচারের শেষে এখন
চলছে ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি। সাতক্ষীরা জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র 609টি, এর মধ্যে 179টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনও করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে নির্বাচন প্রশাসন, আর পৌঁছে গেছে 18 লাখেরও বেশি ব্যালট পেপার। এইসব বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব। রাজীব, প্রচারণা শেষ, এবারে ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন একটু জানতে চাই। লাইবা, সাতক্ষীরার 609টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 179টি কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ বলছে প্রশাসন। ইতিমধ্যে এই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন। একই সাথে এখানে আমরা দেখেছি গতকাল বিজিবির মহাপরিচালক এসেছিলেন। এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি তিনিও কিন্তু সাতক্ষীরা ভোট কেন্দ্র এবং বিভিন্ন ভোটার এলাকা কিন্তু তিনি পরিদর্শন করেছেন। এই সমস্ত এলাকা পরিদর্শন শেষে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের যে প্রস্তুতি, সেটি কিন্তু তারা রেখেছেন। একই সাথে তারা কয়েকটি স্তরে আসলে নিরাপত্তা ব্যবস্থা তিনি রেখেছেন। বিজিবি মহাপরিচালক গতকাল জানিয়েছেন এখানে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকা এবং সীমান্ত যে সমস্ত এলাকায় যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাতক্ষীরায় মোট 18 লাখেরও বেশি ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই ভোটাধিকার প্রয়োগের জন্য যে ব্যালট পেপার, সেটিও কিন্তু ইতিমধ্যে সাতক্ষীরা এসে পৌঁছেছে। জেলা প্রশাসনের কার্যালয় থেকে সেটি গতকাল বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে, সেখানে সাতক্ষীরা 7টি উপজেলা, এই 7টি উপজেলা নির্বাচন অফিসগুলোতে কিন্তু এই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এই ব্যালট পেপারগুলো কিন্তু সেই উপজেলা কার্যালয় এবং নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে সংরক্ষণ করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে এখানে নিরাপত্তার যে ব্যবস্থা, সেটি কিন্তু বলা হচ্ছে যে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে তাদের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে সিসি ক্যামেরা কিন্তু স্থাপন করা হচ্ছে। সাতক্ষীরার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রে এই সিসি ক্যামেরার আওতায় রাখা হবে এবং এই যে ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন সেই পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা নির্বাচনের সাথে যুক্ত থাকবে, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, তাদের মাধ্যমে কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু তারা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আগামীকাল ব্যালট পেপার প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে সে প্রস্তুতিও রাখা হয়েছে। নির্বাচনী সরঞ্জাম সহ যে সামগ্রী রয়েছে, নির্বাচনী সামগ্রী, সেগুলো আগামীকাল পাঠিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে নির্বাচন প্রস্তুতির সবশেষ তথ্য। লাইবা, সহকর্মী আহসান রাজীব যুক্ত ছিলেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের প্রস্তুতির খবর। প্রচারণার দিনগুলোতে রাজশাহী জুড়ে 30 জন প্রার্থী ছুটছেন 22 লাখ ভোটারের কাছে এবং নিচ্ছেন একেবারেই শেষ সময় প্রস্তুতি। আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইছি, এবং কিছুক্ষণ আগে শেষ সময়ের প্রচারণা চলছিল, কি পরিস্থিতি দেখছেন? লাইবার, রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 6টি আসনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 6টি আসনে 30 জন প্রার্থী মোট তাদের যে প্রচারণা সেটি তাদের শেষ করেছেন। 21 জানুয়ারি থেকে শুরু করে আজকে সকাল 7টা পর্যন্ত যে আনুষ্ঠানিক প্রচারণা ছিল সেটি আমরা সকালে আসলে কোনো প্রার্থীকে প্রচারণা দেখিনি, কিন্তু গতকাল পর্যন্ত তারা যে ধরনের প্রচারণা করেছে এবং গণমিছিল করেছে সেটি ছিল তাদের শেষ প্রচারণার অংশ। এবং আজকের দিনটিতে প্রার্থীরা যেটি করবেন, তাদের যে পোলিং এজেন্টরা রয়েছেন এসহ যে নানা ধরনের আনুষ্ঠানিক দপ্তরিক যে কাজগুলো, সেই কাজগুলো তারা সেরে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখতে পাচ্ছি যে রাজশাহীর 9টি উপজেলায় প্রত্যেকেই কিন্তু তাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের এই নির্বাচন অনুষ্ঠিত করতে যে ভিজিলেন্স টিম যেগুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের, সেগুলোর প্রস্তুত হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে সেগুলোর বৈধ কাগজপত্র, যানবাহন থেকে শুরু করে তাদের যে আনুষঙ্গিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ তারা আজকে নেবেন এবং এর মধ্যেই যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তারা শেষ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো লাইভে এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং কর্মকর্তা, তারা কিন্তু তাদের যে প্রস্তুতিগুলো সেগুলো শেষ করেছে। ইতোমধ্যে আনসার থেকে শুরু করে পুলিশ সদস্য বা অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবেন তারা তাদের প্রস্তুতি সেরেছেন, মহড়া সেরেছেন এবং একই সাথে আগামীকালকে যে নির্বাচনের সরঞ্জাম বিতরণ হবে সেগুলো ইতোমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে এবং উপজেলাগুলো থেকে কালকে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে আসলে এগুলো পৌঁছে যাবে। তো এখন পর্যন্ত আমরা আসলে
যেটি লক্ষ্য করছি, বাকি অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে নির্বাচন কমিশন বা জেলা রিটার্নিং কর্মকর্তা তারা আজকের মধ্যে সেই কাজগুলো শেষ করবেন। তো লাইভা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। জানছিলাম নির্বাচনের প্রস্তুতির খবর, আর রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। গত স্বীকৃতি থাকলেও নানা জটিলতায় রাজশাহীতে বাড়ছে না তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা। ফলে নাগরিক নানা অধিকারের পাশাপাশি ভোটাধিকার থেকেও বঞ্চিত এই শ্রেণীর অধিকাংশ মানুষ। যাপিত জীবনের নানা চাহিদা থাকলেও ভোটের মাঠে মূল্যহীন থেকে যাচ্ছে তাদের চাওয়া পাওয়ার গল্পগুলো। মাঠ পর্যায়ে আইনের প্রয়োগ, সামাজিক ভয় ভীতি সহ নানান কারণে এমনটা হচ্ছে বলে দাবি করছেন উন্নয়ন কর্মীরা। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসান জানিয়েছেন বিস্তারিতভাবে। মিটিং মিছিল স্লোগানে বেজেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। তাতে কদর বেড়েছে ভোটারের। গেল নির্বাচনের চেয়ে 1,15,000 ভোটার বেড়েছে রাজশাহীতে। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মাত্র 28 জন। অথচ জেলার সমাজসেবা সহ রাষ্ট্রীয় নানা সুবিধাপত্রে তাদের সংখ্যা 3 শতাধিক। তবু কেন বাড়ছে না তৃতীয় লিঙ্গের ভোটার? এই জনগোষ্ঠীর নেতারা এ অবস্থার জন্য দায়ী করছেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব আর প্রাতিষ্ঠানিক জটিলতাকে। নির্বাচন কমিশনের কর্তব্যের দায়িত্ব হলো যথাযথ কাগজপত্র দেখে যাচাই বাছাই নিমিত্তে তাকে তার নিবন্ধনটা নিশ্চিত করবেন, যাতে করে উনি তার যে নাগরিক দায়িত্ব, একজন হিজড়া জনগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যেভাবেই বলি না কেন, তার নাগরিক দায়িত্ব বা নাগরিক অধিকারের জায়গা থেকে তাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সমাজের জটিলতার কারণে তারা হিজড়া হিসেবে ভোটার কেন কোনো লিঙ্গের দিকেই ভোটার হতে পারছে না। সেই ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি হয়, যারা উচ্চ কক্ষে যায়, তাদেরও মানসিকতার অভাব থাকে। জনপ্রতিনিধিরা আসে যায়, কিন্তু দেখেন হিজড়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হয় না। তবে নির্বাচন কমিশন জানিয়েছে প্রচার প্রচারণা করে তৃতীয় লিঙ্গের ভোটারযোগ্যদেরই ভোটার করেছেন তারা। একজন সাধারণ ভোটার যেভাবে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ভোটার হন, একজন হিজড়া জনগোষ্ঠী ঠিক একই প্রক্রিয়ায় ভোটার হতে পারেন। তাদের কোনো ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই বা কোনো বাধা নেই। এ অবস্থায় জেলায় 22,92,000-এর বেশি ভোটারের দাবি পূরণের আশ্বাস নিয়ে যখন প্রার্থীরা ছুটেছেন নানা প্রান্তে, তখন ভোটার হতে না পারার প্রতিবন্ধকতা ও নিজেদের দাবি তুলে ধরতে না পারার আক্ষেপ এই জনগোষ্ঠীর। আর 5টা মানুষের মতো আমরা কেন চলতে পারবো না? আমাদের বাধাটা কোথায়? অবশ্যই আমাদের যে সমাজ সংস্কার, তার মধ্যে অবশ্যই আমাদের ঘাটতি আছে। তাহলে আমরা কেন ভোটার হতে পারলাম না? সরকারের কাছে যে একটা মৌলিক অধিকার একজন মানুষের পাওয়ার কথা, সেইগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদেরকে বিভিন্ন সেক্টরে মানবাধিকার করা লাগছে, অ্যাডভোকেসি করা লাগছে। এগুলো কেন লাগবে? এগুলো সরকার নিশ্চিত করবে যে এই কমিটির মানুষগুলো কোথায় কোথায় পিছিয়ে আছে। আর উন্নয়ন কর্মীরা বলছেন, সামাজিক শৃঙ্খলা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে এই জনগোষ্ঠীর পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে সরকারকেই। আমাদের যে প্রধান দলগুলো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের কাছে আমাদের একটা জোর দাবি, ইশতেহারে শুধুমাত্র কাগজে কলমে থাকা না, এটি যাতে বাস্তবায়নযোগ্য হয়, তার জন্য একটা রুটম্যাপও কিন্তু এই আমাদের হিজড়া জনগোষ্ঠীর সব প্রান্তিক মানুষের জন্য একটা সুস্পষ্ট রুটম্যাপ দিতে হবে। তাদের যে সমস্যাগুলো সেটা সমাধানের বিষয়ে আমাদের রাজনীতিবিদদের অবশ্যই কাজ করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলের যে ইশতেহারে তাতে তাদের বিষয়গুলো অবশ্যই আসা উচিত। এছাড়াও নির্বাচন বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ বাড়লে গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি বাড়বে তাদের সামাজিক মর্যাদা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে এবারও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার 805টি ভোট কেন্দ্রের 574টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে গ্রামাঞ্চলের বিবাদমান গোষ্ঠীগুলো ভোট নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে দাঙ্গায় জড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ধামাউরা গ্রাম। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে গ্রামের সরু পথ চলতে মোটরসাইকেলই একমাত্র ভরসা। 2011 সালে মাত্র একটি কানের দুল চুরি নিয়ে সৃষ্ট বিরোধে গ্রামের গাজী ও বাড়ি গোষ্ঠীর মধ্যে এক যুগ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উভয় গোষ্ঠীর 5 জন। ধামাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কেন্দ্রটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
মূলত আধিপত্য বিস্তার, জমি নিয়ে বিরোধ, গায়ে ধাক্কা লাগা কিংবা মাংসে হাড় বেশি দেওয়ার মতো তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয় সরাইল। এবার ভোটেও সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা জানি যে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় দেখা যাচ্ছে গোষ্ঠীগত যে দাঙ্গাগুলো, এগুলো কিন্তু অনেক সময় রাজনৈতিক ইয়ার মধ্যে চলে আসে। যদি একটা প্রার্থী হারে বা আরেকটা প্রার্থী জিতে যায়, কিন্তু যে প্রার্থী হারে হয়তো ওর বাড়িঘর ভাঙচুরের একটা ইতিহাস কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। আমাদের এলাকা তো একবার প্রত্যন্ত অঞ্চল, তো ওইখানে কিন্তু একটা গোষ্ঠীগত প্রভাব আছে। যে গোষ্ঠীগত প্রভাবটা হলো যে কেউ নির্বাচন করলে পুরো গোষ্ঠীর মানুষ কিন্তু একই প্রতীকে নির্বাচন করে। সরাইল ও আশুগঞ্জ দাঙ্গাপ্রবণ দুই উপজেলায় প্রচারণায় এগিয়ে বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তার সঙ্গে বিএনপির জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। শুধু সরাইল আশুগঞ্জেই নয়, সহিংসতার আশঙ্কা রয়েছে নবীনগর ও বানসারামপুরেও। এ দুই উপজেলায় অতীতের নির্বাচনগুলোতে সহিংসতার ঘটনা রয়েছে। জেলার 805টি ভোট কেন্দ্রের মধ্যে 574টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে আমাদের পুলিশ একটু বেশি থাকবে, কেন্দ্রে পুলিশের ডিপ্লয়মেন্ট বেশি থাকবে, অর্থাৎ সাধারণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে 2 জন, আর গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে 3 জন। জেলার 6টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 26,08,087 জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতে থাকা প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে। প্রবাসীদের আশা, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করবে নতুন সরকার। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। ইতালি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়ত দেশের জিডিপিতে অবদান রেখে যাচ্ছেন। এবারে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দিয়েছেন ভোটও পোস্টাল ব্যালটের মাধ্যমে। অন্যান্য দেশের মতো ইতালির প্রবাসীরাও এরই মধ্যে ভোট দিয়েছেন। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। আমরা যেন পাসপোর্ট যে সমস্যা আছে প্রবাসীদের, সেই সমস্যা যেন সমাধান হয়। আগামী রাষ্ট্রপ্রধান যেই হোক, যেন এই প্রবাসের মানুষগুলোকে যেন সুন্দর দৃষ্টিতে দেখে সমস্যা সমাধান করার জন্য যেন একটা ভালো পদক্ষেপ নেয়। দেশ থেকে 1000 কিলোমিটার দূরে থাকা প্রবাসীদের স্বপ্ন একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের। তুলে ধরেছেন আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা। সুন্দর, সন্ত্রাস বিরোধ, মাদক বিরোধ, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। 3-4টি বিষয় খুব বিশেষভাবে দেখা উচিত: জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট সহজভাবে দেওয়া, এবং আরেকটি বিষয় সেটা হলো আমাদের বিদেশের মিশনে বিবাহগুলা রেজিস্টার করার জন্য। আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই, এই বিনিয়োগের যেন নিরাপত্তা ও নিশ্চয়তা বাংলাদেশের সরকার যেন দেয়। এবারে নির্বাচনে ইতালি থেকে 24,444 জন প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। নির্বাচনের পুরোটা সময় প্রতিদিন প্রতি ঘন্টায় আমরা হাজির হব আপনার রায় নিয়ে, এবং প্রতি ঘন্টায় আমাদের একজন সহকর্মী যুক্ত হবেন, এবং পরবর্তী ঘন্টায় যুক্ত হচ্ছেন আমার আরেক সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। দেখার আমন্ত্রণ রইল।